13 বছর পর সত্য উদ্ঘাটন, এই একটি কারণে অনেক ঘটনা হয়েছে। অনেক আলোচিত এই ব্যক্তি আবার সেই চাপা পড়ে থাকা সত্য প্রকাশিত হবে। যেই মাত্র এই খবর পেয়েছে এর কয়েক ঘন্টা পরই ডিফারেন্ট এক অ্যাঙ্গেলে অনেকদিন পর এরকম বড় ধরনের একটা ঝাঁকুনি দিছি, সুযোগটারে কিভাবে কাজে লাগাইছে। টাইম ইজ ওভার। অতীতের সকল রেকর্ড ভেঙে এক ঢিলে দুই পাখি মারলো আমাদের। এখানে কৌশলকে অবলম্বন করা হয়েছে। এই কৌশলের কারণে অনেক কিছু আবার আমাদের জন্য পজিটিভ তৈরি হচ্ছে। একটা জাতীয় সুখবর, বাংলাদেশি জাতির আশাকাঙ্ক্ষা এবং মুক্তি উন্নত সিদ্ধান্ত আসছে। যে সিদ্ধান্ত, যে ব্যবস্থা, যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয়, আনইমাজিনারি, যে বাংলাদেশ এত উন্নত, বাংলাদেশের মানুষের রুচি চিন্তা এত উন্নত হতে পারে, সেটা হতে যাচ্ছে, বাস্তবায়ন হবে। এই প্রফেসর ইউনূস সেটা করে দিবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু এখন ভারত খুব চিন্তায়। জিয়াউর রহমানের পরে এই প্রথম ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করেন। আমরা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের যা খুশি তা করবো। ওই হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি নেওয়া লাগবে না। আপনার মতো হাবলুর কাছে, আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না, কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ। আল্লাহ কি বাংলাদেশিদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার পোলাও এখন অটিস্টিক হবে, তারেক রহমানও এখন হি বিকাম অটিস্টিক? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে। এবং ঘটনাচক্রে তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতে। আমরা স্বাধীন দেশ, আমরা যার সঙ্গে মন চাই তার সঙ্গে ব্যবসা করবো। এবং দর্শক, আমার মনে হয় যে জিয়াউর রহমানের পরে এই প্রথম ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করেন। আমরা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের যা খুশি তা করবো। ওই হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি নেওয়া লাগবে না। তো এটাই করতেছে। এবং আমি মনে করি যে 5ই অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত অনেক চেষ্টা করেছে এই দেশকে অস্থিতিশীল করতে, স্টিল চেষ্টা করে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগ সহ মিলে তারা যাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক, কিন্তু আল্লাহর রহমতে এখনো ঠিক আছি আমরা। সুতরাং এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছেন, চীন সফর অবশ্যই সফল হবে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে। দর্শক, ডক্টর ইউনূস চলে যাবেন ফেব্রুয়ারিতে, কিন্তু পরবর্তী যে সরকার আসবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা। অনেকে বলতে পারেন তাহলে ভারতে কি হবে, অত ছাগলের 3 নম্বর বাচ্চা, ওর চিন্তা করার দরকার নেই। চীন এবং আমেরিকার ভিতরে ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হবে। আমাদের আমেরিকার সঙ্গে ব্যবসা করতে হবে, রপ্তানি করতে হবে এবং চীন হবে আমাদের উন্নয়ন সহযোগী। ব্যালেন্স করে চলতে পারলে আর বাংলাদেশের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং যদি পরবর্তী সরকার ইউনূস সরকারের নির্দেশিত পররাষ্ট্রনীতি অনুসরণ করে, সেটাই হবে বাস্তব। আপনি দেখেন সেনাপ্রধান গিয়েছেন, তারপরে নাহিদ ইসলামকে চীনা কমিউনিস্ট পার্টি আমন্ত্রণ জানিয়েছে চীনে সফর করার জন্য। নাহিদ ইসলাম খুব সম্ভবত মালয়েশিয়া সফরের পরেই নাহিদ ইসলাম মালয়েশিয়া থেকে চীন যাবেন, চীন থেকে বাংলাদেশে আসবেন। তাহলে দেখুন, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সবাইকে কিন্তু চীন দাওয়াত করতেছে এবং সম্পর্ক উন্নয়ন করতেছে। এবং যে তিস্তা মহাপ্রকল্প, সেই মহাপ্রকল্প ডক্টর ইউনূস চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে এবং সেজন্য 6,700 কোটি টাকা চীনের কাছ থেকে লোন চেয়েছে। চীনের কাছ থেকে লোন নিয়ে চীনই করবে। অথচ শেখ হাসিনা কিন্তু এটা ভারতকে দিয়ে দিয়েছিল, ক্ষমতা ছাড়ার আগে ভারত সফরে গেছিল না। তো যেই সমস্যা ভারতই ক্রিয়েট করেছে তিস্তাতে বাদ দিয়ে, গজলডোবার সেখানে বাদ দিয়ে, সেইটা আবার ওই ভারতকে দিয়েছে। ভারত করতো কি, ভারত ওই যে মানে কন্ট্রাক্টর নিয়ে অল্প অল্প কাজ কতটুকু করে ফেলে দিত, শেষ করতো না। ভারতে তো পয়সা নেই, কিন্তু এখন চীনকে দিয়েছে, চীন এটা করবে। এখন ভারতের কনসার্ন যে আমাদের ওই শিলিগুড়ি করিডোর কাছে, চিকেন নেকের কাছে, এত কাছে চীনারা আসবে। আরে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করবো চীনকে দিয়ে, চীন কাজ শেষ করে চলে যাবে। তোমাদের যদি সিকিউরিটি কনসার্ন থাকে আমাদের সঙ্গে আলোচনা করো। আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছেন এবং আমি মনে করি যে চীন সরকারের সঙ্গে আমাদের সফল যে সামরিক বিভিন্ন লজিস্টিক্স, মেশিনারি আদান প্রদান এবং অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি, এসব বিষয়ে খুব একটা ভালো আলোচনা করে, একটি ফলপ্রসূ আলোচনা করে আমাদের সেনাপ্রধান আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আপনার মতো হাবলুর কাছে, আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না, কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ। বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে
সে একটা কথা বলেছে, দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়। তারেক রহমান, আমি একটা কথা অনেক সময় সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে আমি বলতাম যে একটা অটিস্টিক সন্তান। আল্লাহ কি বাংলাদেশিদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার পোলাও এখন অটিস্টিক হবে? তারেক রহমানও এখন হি বিকাম অটিস্টিক। তারেক রহমান, আপনি মৌলবাদটা বাংলাদেশে কোথায় খুঁজে পান? ভারত আপনাকে বলে দিয়েছে মৌলবাদের কথা, আপনি বলা শুরু করছেন। আপনি কি জানেন আপনার মা মৌলবাদ সম্পর্কে কি বলছে? তারেক রহমান, আপনি শুনেন আপনার মা কি বলছে। মৌলবাদী বলে কিছু নেই এখানে। মৌলবাদী ধর্মীয় লোক আছে, কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য, এবং তারা দেশকে রক্ষা করতে চায়। তারেক রহমান, আপনার মা যদি বলে দেশে কোনো মৌলবাদী নাই, যারা আছে তারা ধর্মপ্রাণ মুসলমান, তারা কোনো জঙ্গি গোষ্ঠী না, তারা দেশের জন্য কাজ করতে চায়, তাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের ভিতরে ঈমান আছে, তাদের ভিতরে শিক্ষা আছে, তাদের ভিতরে সততা আছে, তাদের ভিতরে দূরদৃষ্টি আছে, তারা ভালো এবং খারাপকে জানে, তারা খারাপকে বর্জন করতে জানে, যারা লোভের সামনে মাথা নোয়ায় না, যারা আপনার মতো বাস স্টপে দাঁড়াইয়া ভুয়া ছবি তুইলা বলে না তারেক রহমান বাস স্টপে দাঁড়াই আছে। এখন আপনি ভুয়া ছবি দিবেন, আপনি ভুয়া কথাবার্তা বলবেন, আপনি ভুয়া হাদিস শুনাইবেন, এখন বলবেন ও আপনারা যারা কোশ্চেন করে তাহলে এরা বোধহয় মৌলবাদী। আরে বেটা, হোয়াট ডিড ইউ ডু ফর দ্য কান্ট্রি সো ফার? হা ভবনে বসে নিজের পাছা চুলকানোর বাইরে তারেক রহমান আপনি কার বাল ছিঁড়ছেন? আপনার মামা সাইদ ইস্কান্দারের অ্যাপয়েন্টেড মঈনুদ্দিন আপনার কোমর ভাঙ্গা দিছে ফিডাইয়া, তারপরে র আপনারে লন্ডন পর্যন্ত নিছে। এমনকি র আপনারে শিখায় দেয়, তুই লাইলাহা বলার বদলে বলবি সারে জাহাছে। আচ্ছা, ওই বসে বসে কি সারাদিন হিন্দি সিনেমা দেখেন? কামের কাম তো কিছু করেন না। ওই কার্টুনের মতো মাঝে মাঝে কি বক্তৃতা দেন, দেখলে বমি আসে। বলছি স্পিচ রাইটার সরান, স্পিচ রাইটার পরিবর্তন করেন, এটাও করবেন না। নিজেও লিখতে পারবেন না, ভালো একজন রাইটারও খুঁজবেন না, কি করবেন? নাকি মনে করেন এমপিগিরি টিকিট বেচবো আর লোকজনের কাছ থেকে পয়সা নেবো, লন্ডনে বসে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবো? এর বাইরে কি আপনার কোনো পরিকল্পনা আছে? আপনার মা সরাসরি বলছে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান আছে, যারা শিক্ষিত, যারা ইমানদার, যারা সৎ, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা বিক্রি করবে না নিজের দেশকে ভারতের কাছে, তারা আছে। আপনার মতো হাবলুর কাছে, আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না, কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ। টুপি পরা দাড়িওয়ালা ওই লোকগুলোর কাছে দেশ অনেক সেফ, আপনার মতো লোকদের কাছে না, মির্জা ফাকের মতো লোকজনের কাছে না, গোরখদ কাব্বাসের মতো লোকের কাছে না, রুমিন ফারহানের মতো লোকজনের কাছে না, আমির খসরু মাহমুদের কাছে না, বিএনপি শাওয়ার কাছে না। ভারতের যে কয়েকজন এমপি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত, তার মধ্যে এই একজন হচ্ছেন ওয়াইসি। আপনারা স্ক্রিনে যার ছবি দেখছেন, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ইভেন বা অতীতেও মুসলমানদের পক্ষ হয়ে যেহেতু তিনি একটি মুসলিম দলকে রিপ্রেজেন্ট করেন, তো বিভিন্ন সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন, অনেকের কাছে তিনি অনেক পছন্দের ব্যক্তিত্ব। বাট গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের বা বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছে নতুন আরেকটা আইডেন্টিফিকেশনে চলে গিয়েছেন এই ওয়াইসি। কি এমন বক্তব্য দিলেন? শেখ হাসিনার জন্য দুঃসংবাদ কতটুকু হবে আমি ঠিক না, বাট একটা দাবি উঠিয়েছেন এই ওয়াইসি। কি সেই দাবি? আসাদুদ্দিন ওয়াইসির দাবি, ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। এ থেকে বোঝা যায় ভারতে এখন বিদেশাতঙ্ক কাজ করছে। তারপর হচ্ছে তিনি আরেকটা বক্তব্য তুলছেন যে ঢাকায় যে জনপ্রিয় গণ অভ্যুত্থান ঘটে গেছে, ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি এবং বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন, অথচ মালদা এবং মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলে দিচ্ছে এই মোদির সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে হায়দ্রাবাদের এমপি বলছেন, আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাখছি, তাকে ফেরত পাঠানো হোক, কারণ তিনিও তো বাংলাদেশি, তাই না? তো আলোচনার সূত্রপাতটা হচ্ছে দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ নামক একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামে অংশ নিয়েছিল আপনার কি বলা হয় যে এই ওয়াইসি। সেখানে একটা টপিক ছিল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা। তো সেই আলোচনার প্রারম্ভেই শেখ হাসিনাকে এক্সাম্পল তৈরি করে ওয়াইসি বলছিল যে পুলিশ কিভাবে সাধারণ মানুষদেরকে আটক করে কেন্দ্রে রাখছে, এখানে সবাই যেন স্বঘোষিত আইন রক্ষক হয়ে উঠেছেন। বিহারের চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেকে প্রকৃত নাগরিক বিশেষ করে মুসলমানরা বাদ পড়তে পারেন। গতকালকেও ভারতের
কলকাতায় একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে সম্ভবত শিয়ালচেরি বা শিয়াল পণ্ডিত স্টেশন, আমার নামটা পুরোটা খেয়াল নাই। তো ওই স্টেশনের আশেপাশে বা শিয়ালদা স্টেশন, সেখানের আশেপাশে দুজন মানুষ বাংলায় কথা বলতেছিলেন। তো দোকানদার ছিল একজন হিন্দি ভাষাভাষী। সেখান থেকে এই দুইজন বাংলা ভাষাভাষী মানুষকে মানে কি বলেছে বাংলাদেশি ট্যাগ দিয়া সেই লেভেলে পিটানো হয়েছে। পরবর্তী সময় জানা গেল তারা ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক, তারা বাংলা ভাষায় কথা বলে। ভারতে এখন নতুন একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে, বাংলাদেশের উপর একটা বিক্ষোভ বা ক্ষোভ তৈরি হয়েছে। এটার মেইন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের চলমান সম্পর্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সরকারের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি আছে। বাংলাদেশে যেমন ভারতের বিরুদ্ধে একটা চরম ক্ষোভ তৈরি হচ্ছে, ভারতীয়দের মধ্যেও বাংলাদেশ বিরোধী বা বাঙালি বিরোধী, বাংলাদেশি বিরোধী একটা বিক্ষোভ কিন্তু মাঠে কাজ করছে, যার কারণে বিভিন্ন জায়গায় ভারতের জনগণই যারা বাংলা ভাষায় কথা বলে, চেহারা টেহারা গরিব মানুষ, এদেরকে বাংলাদেশি বলে সীমান্ত অনেক সময় পুশিন করে দেওয়া হচ্ছে। আবার তাদের দেশে তাদের জনগণকে মারধর করা হচ্ছে। মোদির বাংলাদেশ খেদাও বা বাংলাদেশ বিরোধী যে মেন্টালিটি, সেটাকেই প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ করেছেন ওয়াইসি। তার বক্তব্য হচ্ছে যে যদি বাংলাদেশের বিরুদ্ধে এতই অ্যালার্জি থাকে, তাহলে শেখ হাসিনাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে, তাকে আগে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। একটা জাতীয় সুখবর, বাংলাদেশি জাতির আশাকাঙ্ক্ষা এবং মুক্তি ইসলামপন্থীদের হাত ধরেই হতে হবে। কারণ ইসলামপন্থীরাই পরীক্ষিত সৎ। এই বাংলাদেশ সবাইকে দেখেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাস্ট সব ইসলামী মূল্যবোধ আছে। বাংলাদেশি জাতীয়তাবাদ, আলেম ওলামাদের সম্মান করে বা আলেমদের সাথে নিয়ে দেশ চালিয়েছে, সেই বিএনপিকেও দেখেছে। আবার আলেমহীন বিএনপিকেও দেখেছে, ইসলামহীন বিএনপিকেও দেখেছে, আবার ইসলাম সহ বিএনপিকেও দেখেছে। বিএনপি দুই রূপে জাতি দেখেছে। আওয়ামী লীগকেও দেখেছে, আওয়ামী লীগেরও সেই সোভিয়েত আমলের আওয়ামী লীগ হালকা সমাজতান্ত্রিক, তাও দেখেছে। আবার সোভিয়েত পরবর্তী ফ্রি মার্কেটের আওয়ামী লীগকেও জাতি দেখেছে। শেখ মুজিবের আওয়ামী লীগকেও দেখেছে, শেখ হাসিনা আওয়ামী লীগকেও দেখেছে। সবকিছু দেখা শেষ। এরশাদ সহ জাতীয় পার্টিকেও দেখেছে, এরশাদ বিহীন জাতীয় পার্টিকেও জাতি দেখেছে। কিন্তু কেউ এই জাতির মুক্তি দিতে পারেনি। এটা স্পষ্ট হয়ে গেছে, এটা গ্রামার, রিয়ালিটি, নেচার। এই বাংলাদেশি জাতির মুক্তি হবে ইসলামপন্থীদের হাত ধরে, যারা আল্লাহকে ভয় করে, যারা 1 টাকা চুরি করবে না, যাদের দুনিয়াবি যোগ্যতা আছে, আখেরাতেও তারা সম্মানিত হবে, যারা দিনী এবং দুনিয়াবি দুই লাইনের যোগ্য, যারা কোরআন হাদিস বুঝে এবং পলিটিক্যাল সায়েন্স বুঝে, যারা ফিকহ বুঝে এবং কনভেনশনাল জুরিসপ্রুডেন্সও বুঝে, যারা উসুল বুঝে, জুরিসপ্রুডেন্স বুঝে, যারা শরিয়া ল বুঝে, যারা কনভেনশনাল ল বুঝে, এই দুই ধারায় শিক্ষিত লোকজন, এই অলরাউন্ডার লোকদের হাতেই বাংলাদেশ নিরাপদ, তাদের মুক্তি হবে তাদের হাত ধরে। তো এই জায়গায় ইসলামপন্থীদের ঐক্য জরুরি। ইসলামপন্থীদের ঐক্য ঠেকানোর জন্য নানা ষড়যন্ত্র আছে এবং থাকবে, কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলামপন্থীদের ঐক্য প্রায় চূড়ান্ত। ইসলামপন্থীদের ঐক্য ঠেকাতে কত থিওরি, না জামাত শিবিরকে রাখা যাবে না, তাদের আকীদার সমস্যা, এটা কি করব, সমমনারা ঐক্য করি, জামাত তো মওদুদিবাদ, আবার 71 প্রশ্ন আছে, কত কিছু, কত থিওরি বাজারে চলতে। এখন কোনো থিওরি নেই, সব বাতিল। আরে ভাই 71 ব্যবসায়ী তো বাংলাদেশ জয় বাংলা, তো জামাতকে আপনি 71 সাথে ট্যাগ দিয়ে কি বা করবেন? 71 নিজেই তো এখন ধান্দাবাজে পরিণত হয়েছে। 71-এ 30 লাখ শহীদ না 2000 শহীদ, এই জিনিসটাই তো এখন সে 30 লাখের হিসাবেই তো বাতিল হয়ে গেছে। তা আপনি 71 ব্যবসা করবেন কি? দেখেন, আমরা 71 নিয়ে ধান্দাবাজের বিরুদ্ধে বলছি, কারণ 71 একটা শোষণের হাতিয়ার। 71-এর মাধ্যমে একটা গোষ্ঠীকে নির্যাতন করা হয়েছে 71 বিরোধী ট্যাগ দিয়ে। কিন্তু 1971 আমরা মহান মুক্তিযুদ্ধ মনে করি, আমরা শ্রদ্ধা করি। 71-এর মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জীবন দিয়েছে, তারা বীর। এই বিষয়ে কোনো হীনমন্যতা নাই, কোনো ইখতিলাফের সুযোগ নেই। তারা বাংলাদেশে কেউ ইখতিলাফ করে না। পাকিস্তানি বাহিনী ছিল হানাদার, তারা নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, বিভৎস নির্যাতন করেছে। রাজাকাররা খারাপ ছিল বেশিরভাগ, শান্তি কমিটির লোকজন শান্তি প্রতিষ্ঠানের আগাম করে, সব আমরা স্বীকার করি। কিন্তু 71 নিয়ে ভুজুম ভাজুম ভারতীয় ন্যারেটিভে বিভাজন সৃষ্টি করা, এটা আমরা হতে দেব না। 71-কে আমরা অন্তর থেকে ধারণ করি, মুক্তিযোদ্ধাদেরকে আমরা বুকের সাথে জড়িয়ে ধরি, তাদের জন্য দোয়া করি, দুনিয়া এবং আখেরাতে তাদের মঙ্গল চাই। কিন্তু ধান্দাবাজি চলবে না। সেই জায়গায় 71 আকীদা, কত বাধা ইসলামপন্থীদের ঐক্যের, না এখন সব বাধা দূর হয়ে যাচ্ছে। একটা খবর, জামাতকে নিয়ে নিশ্চিত ঐক্যের পথে ইসলামী দলগুলো। এর মানে ইসলামী দলগুলো ঐক্য প্রায় চূড়ান্ত, যা আনুষ্ঠানিক ঘোষণার বাকি। আর জামাতকে সাথে নিয়েই ঐক্য, আর চরমনাই তো আছে। আর জামাত চরমনাই, এই দুইটা না থাকলে কোনো ঐক্যের গুরুত্ব নেই। জামাত চরমনাই সহজে ঐক্য হবে, ওইটি ঐক্য। এবং আমি তো মনে করি শুধু জামাত চরমনাই 2 দলীয় জোট হলে, অন্য কোন ইসলামী দল না থাকলে ওইটি ইসলামী ঐক্য। কারণ অন্য জামাত চরমনাই 2 দল এক হলে, এই 2 দল একটা জেলায় যে পরিমাণ জনশক্তি আছে, অন্য সব ইসলামী দলে মিলিয়ে সারা বাংলাদেশে জীবিত মৃত্যু মিলিয়ে অত পরিমাণ জনশক্তি নেই। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।